আর চারপাশে সবুজ গাছপালায় ঘেরা। এই হোটেল থেকে বান্ধবগড় জঙ্গল যেতে সময় লাগে 500 মিটার। অনেকটাই কাছে জঙ্গল হওয়ায় রাতের বেলা কিন্তু একটা গা ছমছমে পরিবেশের সৃষ্টি হয়। আর আপনাদের হোটেলের রুমটাও একটু দেখিয়ে দিচ্ছি, আমরা যেই রুমে ছিলাম। আর দেখুন খুব সুন্দর হাতির একটি পিকচার। আর ঘরটা ছিল একদম নিট অ্যান্ড ক্লিন। এসিও ছিল, যেহেতু আমরা শীতকালে গিয়েছিলাম তো এসির প্রয়োজন নেই। আর দেখুন বাথরুমটা অনেকটা বড় আর খুবই পরিষ্কার। এরপর দেখুন একটি ড্রেসিং টেবিল ছিল আর তার পাশেই ছিল আলমারি। তো খুবই সুন্দর রুমটা ছিল। আর এর ভাড়া হচ্ছে 2750 টাকা, আর ব্রেকফাস্ট এর মধ্যেই ইনক্লুড। পুরে 12টায় রিসর্টে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা একেবারে লাঞ্চে বসে পড়েছি। লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, মিক্স সবজি, ডিমের অমলেট আর পাঁপড় ভাজা। আর এখানে দেখুন সবাই মিলে একই সঙ্গে আমরা খেতে বসে পড়েছি। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম করে নিয়ে আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের বন্ধুরা বিকেলে ফরেস্ট অফিসে গিয়ে আমাদের অনলাইন বুকিংয়ের রিসিপ্টটা দেখিয়ে গাড়ি ও জিপসি আর গাইড বুক করতে গিয়েছিল। আমাদের সাফারি জোন হলো টালা। এখানে
করে দিয়েছে। আর মনের মধ্যে আরও এক্সাইটেড একটা অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে যে বান্ধবগড়ে জঙ্গলে যাব, জঙ্গলের জীবজন্তু দেখব, বাঘ দেখতে পাবো কিনা, সমস্ত রকম মনের মধ্যে একটা আলাদা রকম অনুভূতির সৃষ্টি হচ্ছে। আর বাইরে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু অন্ধকার, এখন বাজে প্রায় 5:45। আমাদের রিসর্ট থেকে বান্ধবগড় জঙ্গলে পৌঁছাতে টাইম লেগেছিল মাত্র 5 মিনিট। মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বতমালার মধ্যেই বান্ধবগড় অবস্থিত। ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতমালা হল বিন্ধ্য পর্বত। এর 105 বর্গ কিমি হল কোরজন আর 400 বর্গ কিমি বাফার জোন। তাই আশা করি আমরাও আজ বাঘের দর্শন পাব। বান্ধবগড়ে 3টে কোরজন করা হয়েছে, টালা, মাগদি আর খাটুলি। আমরা বাড়ি থেকেই টালা কোরজনেতেই টিকিট বুক করে রেখেছিলাম, আর সেখানেই যাচ্ছি টালা কোরজনেতে। আমরা বান্ধবগড়ে টাইগার রিজার্ভে পৌঁছে গেছি। তবে প্রথমে জিপসিগুলো যেখানে টিকিট কাটা হয়েছিল সেখানে সব জিপসিগুলো দেখুন একসঙ্গে জমায়েত হয়, আর ওখান থেকেই গাইড আসেন। তারপর গাইডে করে আমরা জঙ্গল সাফারিতে যাব। আর এখানে দেখুন সব গাইড আর ড্রাইভাররা দাঁড়িয়ে আছেন। টিকিট কাউন্টারে আরও একবার চেক করা হয়। আপনারা আধার কার্ড বা প্যান কার্ড যেটা দিয়েই আপনারা টিকিট বুক করেছেন সেটা এখানে আরও একবার চেক করে, তারপরেই আপনাদের জঙ্গল সাফারিতে যেতে দেবে। সকালবেলার যে সাফারি, সেই সাফারি শুরু হয় 6:15 থেকে। তবে বিকেলেও জঙ্গল সাফারি হয়, আবার নাইটেও জঙ্গল সাফারি হয়। আপনারা বান্ধবগড়ে জঙ্গল সাফারি করতে এলে অবশ্যই অনলাইনে টিকিট কেটে আসবেন, না হলে কিন্তু এখানে একদমই টিকিট পাওয়া যায় না। এখানে দেখুন সমস্ত গাড়িগুলো এই জলটার মধ্যে স্যানিটাইজার আছে, তো স্যানিটাইজ করা হয় যাতে জঙ্গলে কোনো রকম জাম না ঢুকতে পারে। আমরা জঙ্গলের ভিতর প্রবেশ করেছি, আর এই যে হাতিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পোষা হাতি। কিছুক্ষণ পরেই আমরা জংলি হাতির দেখা পেলাম, আর আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখুন জঙ্গলে অনেকটা নিচেই আছে হাতিটা, হেঁটে যাচ্ছে। আর এরপরেই আপনাদের দেখাবো বাঘের পায়ের ছাপ। দেখতেই পাচ্ছেন যে সদ্য বাঘের পায়ের ছাপ, হয়তো সকালবেলা শিকার করার পর হয়তো জঙ্গলের দিকে চলে গেছে। জঙ্গল ভালোবাসেন না এরকম খুব কম মানুষই আছেন। সবুজ গাছপালা দেখতে, বনের মধ্যে বন্য জীবজন্তুদের খোলামেলা নিজস্ব স্বাধীনতায় ঘুরে বেড়াতে দেখতে কার না ভালো লাগে। সত্যি কিন্তু খুবই ভালো লাগে। যে কোনো জঙ্গল সাফারি করতে গেলে কিন্তু কয়েকটি বিষয় অতি অবশ্যই মেনে চলতে হবে। যখনই আপনারা জঙ্গল সাফারিতে যাবেন অবশ্যই হালকা রঙের পোশাক পরবেন, কখনোই লাল রঙের পোশাক পরবেন না। চলে গেলে কোনো রকম মুখে আওয়াজ বা জোরে কথা বলবেন না, এতে কিন্তু বন্য জীবজন্তু বিরক্ত হতে পারে। কোনো রকম তামাক জাতীয় খাবার বা অ্যালকোহল জাতীয় দ্রব্য একদমই জঙ্গলে নিয়ে যাবেন না। জঙ্গলে কোনো রকম আগুন জ্বালাবেন না, আর কোনো রকম প্লাস্টিক বা কোনো খাবার জঙ্গলে ফেলবেন না। যখন
পাতাগুলো কেমন সরু সরু, আর দেখতে পাচ্ছেন ময়ূরগুলো কত সুন্দর, তাই না? পাওয়া যাচ্ছে না বাঘের স্পঞ্জ, পাওয়া যাচ্ছে না বাঘের পায়ের ছাপ, পাওয়া যাচ্ছে না। সেই জন্য আবার জিপসিটা ঘোরানো হলো, ঘুরিয়ে আবার আমাদের যেতে হচ্ছে যে বাঘের পায়ের ছাপ কোথায় পাওয়া যায়, তো সেখানেই তাহলে বাঘ থাকবে। সেই জন্য আবার জিপসি ঘুরিয়ে অন্যদিকে যাওয়া হচ্ছে। জঙ্গলটা যেহেতু অনেকটাই বড়, অনেকটা এরিয়া জুড়ে, আর এটা এখনো পর্যন্ত বাজরাঙেরই এলাকায় আছি আমরা। তো মানে ও এখন কোথায় আছে সেটাই দেখার অপেক্ষা। আপনারাও দেখতে থাকুন, আমরাও দেখছি। মানেও নাকি বাজরাংকে খুব বেশি দেখতে পাওয়া যায় শীতকালে। মাঝে মাঝে এখানে নাকি বাজরাং রোদ পোয়াতে আসে, তো সেদিন হয়তো রোদ পোয়াতে ভালো লাগছিল না, তো সেই জন্য আর আসেনি। তো আমরা আরও এগিয়ে যাচ্ছি জঙ্গলের ভিতর। আর আপনাদের বলে রাখি, জঙ্গলের 100%-এর মধ্যে মাত্র 20%ই শুধু কর্জন করা আছে, আর বাকি 80%-এ কাউকেই ঢুকতে দেয়া হয় না, শুধুমাত্র ফরেস্ট গার্ড ছাড়া। পরে আমরা দেখলাম জংলি শূকর, একদম একদল জংলি শূকরের দল চলে যাচ্ছে, আর সেটাও
ব্রেকফাস্ট করতে একটি জায়গায় পৌঁছে গেছি, আর সেখানে সমস্ত জিপসিও পৌঁছে গেছে। এখানে সবাই মিলে ব্রেকফাস্ট করে আবার আমরা সাফারিতে বেরোবো। এখানে আমাদের ব্রেকফাস্টের জন্য আধ ঘন্টা মতো টাইম দেওয়া হয়েছিল। করে নিয়েছি, আর ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, আর ছিল ব্রেড অমলেট, আর ডিম সিদ্ধ ছিল, আর সোনাই খেয়েছে খিচুড়ি। আর এরপর আমরা আবার সাফারিতে যাব, জঙ্গলে যাব, দেখি। তখন তো বাঘ দেখতে পেলাম না, এখন দেখতে পাই নাকি। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কিছু করার নেই। এই যে সামনে যে রাস্তাটা না, ওটা তখন আমি দেখাতেই পাচ্ছি না। বাজরং দেখতে পাস নাকি? বাজরং বলি দেখে এবার মুখের আবার ফুলঝুরি ফুটবে। ওইটা বলছে যে শুরু থেকে শুনতে পাচ্ছি, আবার করে বলছে আরজু আরজু। এবার আমরা আবার জঙ্গল সাফারির উদ্দেশ্যে রওনা দিয়েছি, যে বাঘ দেখতে পাই কি না। সত্যি কথা বলতে ড্রাইভার আর গাইড সবাই কিন্তু খুব চেষ্টা করছে যাতে বাঘের দেখা পাওয়া যায়। এছাড়াও আমরা নীলগাই দেখেছিলাম, কিন্তু সেগুলো ক্যামেরায় ধরে রাখা একদমই অসম্ভব, কারণ তারা একদমই সঙ্গে সঙ্গেই জঙ্গলে এই মুহূর্তে দেখছি, অন্য মুহূর্তে তারা চলে যাচ্ছে। আর ইনি হলেন ফরেস্ট গার্ড। তাকেও আমাদের ড্রাইভার জিজ্ঞাসা করছিল যে সে বাঘ দেখেছে কি না। সে বলছিল কলিং হচ্ছিল, কিন্তু সেও নাকি বাঘ দেখেনি। চিতল হরিণ, এগুলো চিতল হরিণ, এরাই থাকে। ऊपर में ये 50 साल पहले यहाँ गांव था, बठान गांव नाम था। बाघ ने भगा दिया उनको। बाघ ने भगा दिया? और ज्यादा बाघ था। अभी बांधवगढ़ में कितने मतलब बाघ है? 155 155। और इन बफर मिला के একটাও দেখতে পেলাম না, সেটাই বলছি। सब टोटल टाला में 20 से 25 टाइगर है सर। पुराना है, नेचुरल वाटर बॉडी है, गुफाएं हैं। ये जो पेड़ लगा हुआ है, ये लिपटा हुआ है, हाँ। इसको कहते हैं स्टेंगुलर वाइन ट्री। वाइन यानी बेंड करके सुखा देता है। अच्छा, ये जिस पेड़ में लगता है उसका लाइफ खत्म। देखिए एक बड़ा सा पेड़ गिरा दिया, दूसरे में गया, दूसरे तीसरे में गया। ये देखिए गिरा दिया ना। ये बड़ा सा पेड़, वो उस पेड़ का पत्ती नहीं है, वो सूखा सूखा लगता है। परजीवी पेड़ है। मतलब जिस पेड़ में चढ़ेगा वो पेड़ खराब हो जाएगा। তার মানে এইটা ইয়ে हाँ।
তবে পুরনো দিনের জিনিস দেখতে পেয়ে ভালো লাগছিল। জঙ্গলে অনেক রকম জীবজন্তু দেখতে পেয়েছি, তাতে কিন্তু মনটা অনেকটাই ভরে গেছে। শুধুমাত্র বাঘ দেখতে পেলে আরো বেশি ভালো লাগতো। সত্যি কথা বলতে বাঘ দেখা একদমই ভাগ্যের ব্যাপার, বিশেষ করে জঙ্গলে। চিড়িয়াখানাতে তো বাঘ সবসময় দেখতে পাওয়া যায়, কিন্তু জঙ্গলে বাঘ দেখা একটা অন্যরকম অনুভূতি। আমাদের সঙ্গে 28টা জিপসি গিয়েছিল, আর 28টা জিপসির মধ্যে কেউই কিন্তু বাঘ দেখতে পায়নি এখনো পর্যন্ত। হ্যাঁ, विष्णु शेख सैया। আচ্ছা। এখানে বিষ্ণুর সাহিত্য মূর্তি আছে, আর এই মূর্তি নাকি 10ম শতাব্দীতে নির্মিত। অনেকটা বড় মূর্তিটা, দেখতে খুব সুন্দর লাগছিল। জঙ্গলের ভিতর যে এত সুন্দর মূর্তি দেখতে পাবো কখনোই ভাবতে পারিনি, তো খুবই ভালো লাগলো। আমরা জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু বাঘের দেখা পাইনি। তো জঙ্গলটা বেশ ভালো লেগেছিল, তো বাঘের দেখা পেলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু সেটা আর হয়নি। এখনও দেখা যেতে পারে, আর যদি দেখা যায় অবশ্যই দেখাবো, কিন্তু মনে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:15। তো এখন অনেকটাই কম, জানি না, যদি দেখতে পাই অবশ্যই দেখাবো। যদি না দেখতে পাই তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। বান্ধবগড় জঙ্গল আপনাদের কেমন লাগলো, কিছু জীবজন্তু আপনাদের দেখিয়েছি সেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বান্ধবগড় জঙ্গলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ। বাঘের নখের আঁচড়ের দাগ দেখুন কিভাবে গাছটায় আঁচড় দিয়েছে। অবশেষে আমরা জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি। অনেক জীবজন্তু দেখেছি, ভালো লেগেছে, কিন্তু বাঘের দেখা যেহেতু পাইনি, মনটা কোথাও হলেও একটু খারাপ হয়েছে। হয়তো লাক খারাপ ছিল তাই দেখতে পাইনি। আবারও বান্ধবগড় জঙ্গলে আসবো বাঘ দর্শনের জন্য।